আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থেরাপি ডক্টর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আল মতি, কনসালট্যান্ট ফিজিওথেরাপিস্ট। বিউটি বোন বা কলার বোন চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যেটিকে ক্লাভিকল বলা হয়ে থাকে, এটি একটি হাড় যা শরীরের দুই কাঁধের পাশে আড়াআড়িভাবে অবস্থিত এবং এটি কাঁধকে বুকের সাথে সংযুক্ত করে থাকে। বিভিন্ন কারণে এই বোনসটি বা এই হাড়টি ভেঙে যেতে পারে। আর এই হাড়টি যেহেতু কাঁধকে শরীরের মধ্যপ্রান্তের সাথে বা বুকের সাথে সংযুক্ত করে থাকে, এই হাড়ের দুই প্রান্তে দুটি গুরুত্বপূর্ণ জয়েন্ট থাকে, একটি অ্যাক্রোমিওক্লাভিকুলার জয়েন্ট, একটি স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট। একটি হাড় ভেঙে এই হাড়টি ভেঙে যাওয়ার মাধ্যমে জয়েন্টের ফাংশন প্রপারলি হতে পারে না, জয়েন্ট ফাংশন ব্যাহত হয় এবং সেই সাথে এই হাড়ের উপরে এবং শরীরের পিছনের দিকে অবস্থিত স্ক্যাপুলা হাড়টির উপরে বেস করে শোল্ডার জয়েন্ট তার মুভমেন্ট পারফর্ম করে থাকে। তাই এই হাড়টি ভেঙে গেলে শোল্ডার জয়েন্টের বা কাঁধের জয়েন্টের মুভমেন্ট ক্ষতিগ্রস্ত হয় এবং সেটি বাধাগ্রস্ত হয়। এখানে এই হাড়টি ভেঙে যাওয়ার পর অনেক ব্যথা অনুভূত হয় এবং আক্রান্ত হাতের নাড়ানোর ক্ষমতা অনেকাংশে কমে যায়। এই বোনসটি অনেকগুলো কারণে ভেঙে যেতে পারে, যেমন অটোমোবাইল অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট, বিভিন্ন ধরনের খেলা যেমন ফুটবল, রাগবি, তারপর হাডুডু, এ ধরনের খেলায় যখন কোনো খেলোয়াড় বা কোনো ব্যক্তি তার কাঁধের উপরে পড়ে যায় তখন এই হাড়টি ভেঙে যায়। আর এই হাড়টির ভেঙে যাওয়ার জায়গাগুলোর উপরে ভিত্তি করে এই হাড়ের ভেঙে যাওয়াকে তিনটি গ্রুপে ভাগ করা হয়। গ্রুপ 1, এই গ্রুপে হাড়টির মধ্য 1/3 জুড়ে ভেঙে যায় এবং এই হাড়টির ঠিক মধ্য বরাবর এই 1/3 এই জায়গাটিতে ভেঙে যাওয়ার প্রবণতা, এই হাড় ভেঙে যাওয়ার 80%। দ্বিতীয় গ্রুপটি গ্রুপ 2, এই গ্রুপের হাড় ভাঙার স্থানটি হচ্ছে মিডিয়াল 1/3, মানে এই হাড়ের ভিতরের দিকে স্টার্নোক্লাভিকুলার জয়েন্টের পাশে যেখানে এটি ভেঙে যায়, এই জায়গাটিতে ভেঙে যাওয়ার পরিমাণ 5%। এবং লাস্ট গ্রুপটি হলো গ্রুপ 3, যেটি ল্যাটারাল 1/3 মধ্যে হয়ে থাকে বোনসটি, এবং এই ল্যাটারাল 1/3 এই হাড়টি ভেঙে যাওয়ার প্রবণতা 15%। ডিফিকাল্ট ভ্যাজাইনাল ডেলিভারি, যেটি আমরা সাধারণভাবে বাংলায় বলে থাকি যে কষ্টদায়ক নর্মাল ডেলিভারির ক্ষেত্রে অনেক বাচ্চার এই ক্লাভিকল বোনসটি, নিউবর্ন বেবির ক্লাভিকল বোনসটি ভেঙে যাওয়ার প্রবণতা দেখা যায়। একটি নতুন জন্ম নেওয়া একটা নবজাত শিশুর যে হাড়গুলো ভেঙে যাওয়ার দুর্ঘটনা দেখা যায়, তার মধ্যে এই ক্লাভিকল বোনস ভেঙে যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। যখন কোনো ব্যক্তি এই কলার বোন বা বিউটি বোন বা এই ক্লাভিকল ভেঙে যাওয়া সমস্যার সম্মুখীন হন, তখন তার সামনে এসে যায় তার কি করণীয় এবং কি বর্জনীয়। করণীয় হিসাবে দুর্ঘটনার পরবর্তীতে একজন আক্রান্ত ব্যক্তির প্রথমেই করণীয় আক্রান্ত জায়গায় বরফ ব্যবহার করা এবং আক্রান্ত হাতকে একটি সিলিংয়ে ঝুলিয়ে দেওয়া। তৃতীয় নম্বর কর্তব্য হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে একজন বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হওয়া, কেন যে এই ক্লাভিকল বোনসটি যে তিনটি অংশে ভেঙে যেতে পারে, এই তিনটি অংশেরই পার্শ্ববর্তী শারীরিক অবস্থানে গুরুত্বপূর্ণ আর্টারি, ভেইন এবং গুরুত্বপূর্ণ বডি অর্গান রয়ে যায়, যার ভাঙার শার্পনেসের উপরে নির্ভর করে। যদি সেটি তীর্যকভাবে ভেঙে দিয়ে থাকে বা ভাঙার অংশটি যদি শার্প হয়ে যায়, তাহলে গুরুত্বপূর্ণ যে কোনো অর্গানকে
আর্টারিকে, নার্ভকে সে ইনজুরি করতে পারে। তাই এটিকে অবহেলার দৃষ্টিতে না দেখে দ্রুততম সময়ের মধ্যে একজন বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত। বর্জনীয় হিসাবে বলবো, 3টি বর্জনীয়ের মধ্যে প্রথমটি হচ্ছে কোনোভাবেই হাত মাথার উপরে না উঠানো, কোনো ভারী ওজন না উঠানো, এবং সামনের দিকে কুঁজো হয়ে বা হাতকে পাশে ঝুলিয়ে না রাখা। এর পরবর্তীতে যখন আমরা চিকিৎসার শরণাপন্ন হব বা চিকিৎসকের সামনে উপস্থিত হব, তখন আমাদের সামনে 2 ধরনের চিকিৎসা পদ্ধতি আসবে। একটি চিকিৎসা পদ্ধতিকে বলা হয় কনজারভেটিভ চিকিৎসা পদ্ধতি, আর এইটি কনজারভেটিভ চিকিৎসা পদ্ধতি হবে না সার্জিক্যাল ট্রিটমেন্ট প্রসিডিউর করতে হবে, এটি অবশ্যই একজন বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জন নির্ধারণ করবেন। তার প্রয়োজন অনুযায়ী হয়তো এক্সরে করতে পারেন, এমআরআই করতে পারেন, এটি তার প্রয়োজনীয়তা অনুযায়ী তিনি করে আপনাকে ডায়াগনোসিস করবে আপনার কোন অংশে ভেঙে গেছে এবং সেটি কোনো শার্প ইন্ডিং আছে কিনা বা আশেপাশের কোনো গুরুত্বপূর্ণ অর্গানকে ক্ষতি করার সম্ভাবনা আছে কিনা। এবং যদি কনজারভেটিভ মেথডেই আপনার ট্রিটমেন্ট শুরু হয়, তাহলে এখানে এটিকে স্ট্যাবিলাইজ করে রাখা হবে, মানে হাড়টাকে এমনভাবে ফিক্সড করা হবে যেন আপনি না নাড়ান, সেভাবে আপনাকে কাউন্সেলিং দিয়ে, সেভাবে চিকিৎসার ব্যবস্থাপত্র দিয়ে, প্রয়োজনে ব্যথানাশক ঔষধ এবং প্রয়োজনীয় ঔষধপত্র দিয়ে আপনাকে পূর্ণ বিশ্রামে পাঠিয়ে দেওয়া হবে। সার্জিক্যাল মেথডের ক্ষেত্রে এখানে এই ভাঙা অংশ দুটিকে জোড়া লাগানোর জন্য স্ক্রু প্লেট ব্যবহার হয়ে থাকে। এই দুটি পদ্ধতির যে কোনো একটি আপনার চিকিৎসা অনুষঙ্গ হওয়ার পর আপনাকে 3 থেকে 4 সপ্তাহের মধ্যে অবশ্যই ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে রেফার করা হবে। আর যখন আপনি ফিজিওথেরাপি চিকিৎসার জন্য যাবেন, তখন ফিজিওথেরাপিস্ট প্রথমে আপনার হিস্ট্রি নেবেন এবং আপনার পরবর্তী রিহ্যাবিলিটেশন করার জন্য একটি মূল্যায়নপত্র প্রণয়ন করবেন এবং সেই মূল্যায়নপত্র অনুযায়ী ফিজিওথেরাপির চিকিৎসা 5টি ধাপে বিভক্ত হবে এবং 5 ধাপে আপনাকে চিকিৎসা প্রদান করা হবে। তার প্রথম ধাপে আমরা কথা আলোচনা শুরু করার আগেই বলে নিচ্ছি, যারা এই ভিডিও দেখছেন কেমন লাগছে আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভিডিওটি একটি লাইক দেবেন এবং শেয়ার করে আপনার বন্ধুবান্ধব বা পরিবারের অন্য লোকজনকে দেখার জন্য সুযোগ করে দেবেন। চলুন জেনে নিই ফিজিওথেরাপিতে 5টি ধাপে আমরা কিভাবে এই ফ্র্যাকচার পরবর্তী সময়ে রিহ্যাবিলিটেশন করব। প্রথম ধাপে আমরা প্রথম সপ্তাহে যে কাজটি শুরু করব, তখন আমরা শোল্ডারের আইসোমেট্রিক এক্সারসাইজ করব এবং রিস্ট জয়েন্ট এবং ফিঙ্গারের জয়েন্টের স্ট্রেনথেনিং কিছু মুভমেন্ট করব, যে মুভমেন্টের মাধ্যমে শোল্ডার জয়েন্টকে কোনো মুভ করার প্রয়োজন হবে না বা ক্লাভিকল যেখানে ভেঙে গেছে সেই ভাঙা পার্টটিকে কোনোভাবে নাড়ানোর প্রয়োজন হবে না। এই ধরনের এক্সারসাইজগুলো আমরা প্রথম সপ্তাহে ডিজাইন করব। তারপর আসবে 2 থেকে আমরা 4 সপ্তাহ সময়, এই সময়টার জন্য কাজ করব। এটি দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে যখন আমরা কাজ করব, তখন আমরা পেন্ডুলাম এক্সারসাইজ করব, আমরা পুলি এক্সারসাইজ করব, শোল্ডার জয়েন্টের রেস্ট্রিক্টেড কিছু মুভমেন্ট আমরা শুরু করব, সেই সাথে সাথে এলবো এবং রিস্ট জয়েন্টের স্ট্রেনথেনিং প্রোগ্রামগুলো আমরা শুরু করে দেব। তৃতীয় নম্বর ধাপে আমরা 4 থেকে 8 সপ্তাহ সময়ের জন্য এই তৃতীয় নম্বর ধাপটি শুরু হবে এবং এই ধাপে যে আমরা শোল্ডার জয়েন্টের অ্যাক্টিভ রেঞ্জ অফ মোশন এক্সারসাইজগুলো করব এবং রিস্ট এবং এলবো জয়েন্টের আমরা যে কাজগুলো এখানে যুক্ত করব সেগুলো হবে মোর স্ট্রেনথেনিং এবং ফ্যাসিলিটেশন। কোনো জায়গায় কোনো টাইট অবস্থা থেকে থাকলো কিনা, কোনো মাসেল তার অ্যাট্রফি হয়ে গেল কিনা, এই জিনিসগুলো আমরা তখন পূরণ করব, যেন আমাদের হাতের অন্য মাসেল যেগুলো এই প্লাস্টারের কারণে বা এই সার্জারির কারণে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, দ্যাটস মিন মাসেলের শক্তি কমে গেছে বা মাসেলের বাল্কনেস কমে গেছে, সেগুলোর আমরা পাওয়ার ইমপ্রুভ করার চেষ্টা করব। চতুর্থ নম্বর ধাপে আমরা 8 থেকে 12 সপ্তাহ এই সময়টিতে আমরা কাজ করব শোল্ডার জয়েন্টের স্ট্রেনথেনিং এক্সারসাইজের জন্য। শোল্ডার জয়েন্টে যে 6টি মুভমেন্ট হবে, সেই প্রত্যেকটি মুভমেন্টের
আমরা স্ট্রেংথেনিং করব এবং শোল্ডার জয়েন্টের ফুল রেঞ্জ অফ মোশন এনশিওর করব। পঞ্চম নাম্বার ধাপে আমরা কাজ করব পারপাসিভ স্পোর্টস রিহ্যাবিলিটেশনের জন্য। আমরা অনেকেই খেলাধুলার সাথে জড়িত হওয়ার ফলে হয়তো এই ইনজুরি হয়েছে। আমরা যদি পরবর্তীতে পুনরায় খেলাধুলায় অংশগ্রহণ করতে চাই, তাহলে আমাদের শোল্ডার জয়েন্টের যে ফিটনেস, যে মাসেল পাওয়ার, যে অ্যাক্টিভ রেঞ্জ অফ মোশন দরকার হবে, সেটি গেইন করার জন্য আমরা 12 থেকে 16 সপ্তাহ সময় পর্যন্ত কাজ করব। আর এইটি হবে হলো পারপাসিভ স্পোর্টস স্ট্রেংথেনিং। এখানে আমরা যে এক্সারসাইজগুলোর ধারণা পোষণ করলাম, যে ধারণাগুলো আপনাদের বোঝার জন্য বললাম, এটি পুরোটাই একটি প্রফেশনাল প্রক্রিয়া। আর এই প্রফেশনাল প্রক্রিয়ার প্রথম ধাপে যে কাজগুলো, আইসোমেট্রিক এক্সারসাইজ, গ্রিপ স্ট্রেংথেনিং, পেন্ডুলাম এক্সারসাইজ, এগুলো বলতে গেলে অনেক নিরাপদ এক্সারসাইজ, যেগুলো আপনি বাড়িতেই 4 সপ্তাহ পরে থেকে নিজে নিজে শুরু করতে পারবেন। আর সেই সুবিধার্থে যেন বাড়িতে নিজে নিজে প্র্যাকটিস শুরু করা যায়, সেই সুবিধার্থে এখানে আমি এই এক্সারসাইজগুলো কিভাবে করতে হবে, কতবার রিপিট করা প্রয়োজন, সেগুলো দেখিয়ে দিচ্ছি। আমাদের ভিডিও দেখা হলো, আমরা এই অনুযায়ী বাসাতে প্র্যাকটিস করার চেষ্টা করব এবং বিস্তারিত জানার জন্য এবং পরবর্তী ধাপের চিকিৎসা গ্রহণ করার জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে তার তত্ত্বাবধানে থেকে আমাদের পরবর্তী 4 ধাপের ট্রিটমেন্টগুলো আমরা সম্পন্ন করব। সঠিক ফিজিওথেরাপি সেবা নিন, জীবনের গতিময়তা বজায় রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।